আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। ওকে ওকে জয়নবা মজুমদার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তা আমাকে একটুখানি জানিয়ে দাও যে সবকিছু ক্লিয়ার আছে কিনা। ওকে, ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। আজকে আমাদের বিদ্রোহী কবিতার উপর ক্লাস হবে। ওকে, তো সবকিছু ঠিক আছে কিনা আমাকে একটুখানি জানাও। ওকে, তো আমরা তাহলে মোটামুটি আমাদের আলোচনা স্টার্ট করতে পারি। হ্যাঁ, তো আমরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের এই যে বিদ্রোহী কবিতা আছে, আমরা সেই কবিতাটা নিয়ে আমরা আমাদের আজকের ক্লাসে আলোচনা করব। তো আশা করি তোমরা দেখতে পাচ্ছ এবং সবকিছু ঠিক আছে। বগুড়া কবে আসছিলেন স্যার? আমার বাসা বগুড়াতে। বগুড়াতে গেছিলাম তো হয়ে গেছে, গত এক সপ্তাহ হয়ে গেছে। গত সপ্তাহে গিয়েছিলাম, গত সম্ভবত শুক্রবারে গিয়েছিলাম। ওকে, ওকে ফাইন। তো আমরা তাহলে চলে যেতে পারি আমাদের আজকের ক্লাসে। আমরা আজকে আলোচনা করব আমাদের বিদ্রোহী কবিতা। তোমাদের এইচএসসিতে পাঠ্যভুক্ত পাঠ্য বইয়ে যে কবিতাগুলো আছে তার মধ্যে সবচেয়েতে অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ যেই কবিতাটা, সেই কবিতাটা নিয়ে আজকে হচ্ছে আমরা আলোচনা করতে যাচ্ছি। স্যার আমাদের বাংলা ভার্স 6.0 কোর্সে তো কয়জন স্টুডেন্ট এনরোল করছে যদি বলতেন কাইন্ডলি। আমার আম্মু জানতে চাইছে। এখন পর্যন্ত প্রায় অ্যাপ্রক্সিমেট 2000 স্টুডেন্ট এনরোল করছে এখন পর্যন্ত। ওকে, তো ঠিক আছে, আমরা তাহলে শুরু করে দিই। ভাই আপনি রংপুরে আসেননি কেন? আপনি আসলে ভালো লাগতো। আমি আসার কথা ছিল কিন্তু আসলে নানা সমস্যার কারণে আসতে পারিনি। আর আসলে তো আজকে তোমাদের ক্লাসটাও নিতে পারতাম না, তাই না? ওকে, তো ঠিক আছে, আমরা আসলে ব্যাচ অনেক ছিল। আমার আজকে পাওয়ার প্লেতে ক্লাস ছিল 2:30টায়। তারপর তোমাদের ক্লাস এতগুলো ব্যাচ আসলে অফ দিয়ে আমায় রংপুর যাওয়াটা আমার কাছে মনে হচ্ছে যে এটার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমার স্টুডেন্টদের ক্লাস নেওয়া। আমি আসলে গেলে আমার 2 দিন ক্লাস মিস হবে, স্টুডেন্টদের ক্লাস নিতে পারবো না। তো ইনশাল্লাহ ঠিক আছে, তো আমরা চলো শুরু করে দিই। বাংলা ভার্স দ্বিতীয় পত্র বইটা পাওয়া যাবে, প্রি অর্ডার চলতেছে এখন, প্রি অর্ডার দিয়ে দিতে পারবা। বই খুব তাড়াতাড়ি চলে আসবে, অল্প কয়েকদিনের ভিতরে আমরা হচ্ছে বই প্রেসে পাঠিয়ে দিব। ওকে, তো চলো তাহলে আমরা শুরু করে দিই আমাদের আজকের ক্লাস। আজকে হচ্ছে আমরা বিদ্রোহী কবিতা নিয়ে আলোচনা করব। বিদ্রোহী কবি লিখেছেন কাজী নজরুল ইসলাম। তো প্রথমেই আমরা একটু বিদ্রোহী কবিতার মূল ভাব যেটা, ওইটা একটু না ব্যাপারটা একটু বোঝার জন্য চেষ্টা করি। কবিতার যে মূল ভাব আছে, কবি কাজী নজরুল ইসলাম রচিত বিদ্রোহী কবিতাটি কবির প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, তাহলে কি আনসার করবো বলো তো? বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হচ্ছে অগ্নিবীণা কাব্যগ্রন্থ। ওকে, এবং এটা অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা। অগ্নিবীণা কাব্যগ্রন্থের কততম কবিতা, এটাও পরীক্ষাতে প্রশ্ন আসে। উত্তর হচ্ছে দ্বিতীয় কবিতা। এরপর দেখো, রবীন্দ্র যোগে এই কবিতার মধ্য দিয়ে এক প্রাতিবিম্বিক কবিকণ্ঠের আত্মপ্রকাশ ঘটেছে, যা বাংলা কবিতায় ইতিহাসে এক বিরল স্মরণীয় ঘটনা। বিদ্রোহী কবিতায় আত্মজাগরণ উন্মুখ কবির সদম্ব মানে হচ্ছে দম্ভ সহ বা অহংকার সহ আত্মপ্রকাশ ঘোষিত হয়েছে। কবিতায় সগর্বে কবি নিজের বিদ্রোহী কবি সত্তার প্রকাশ ঘটিয়ে ঔপনিবেশিক ভারতবর্ষের শাসকদের শাসন ক্ষমতার ভিত কাঁপিয়ে দিয়েছেন। তো ঔপনিবেশিক ভারতবর্ষের অর্থাৎ একটা সময় আমরা মানে যখন বাংলাদেশ ভারত পাকিস্তান একসাথে ছিল, তখন আসলে দেখা গিয়েছে যে তখন বা ভারতরা আমাদেরকে ব্রিটিশরা আমাদেরকে একটা সময় দীর্ঘ সময় ধরে তারা আমাদেরকে শাসন করেছে। তো এই যে ব্রিটিশদের যে দীর্ঘ সময় আমরা যে শোষণের শিকার হয়েছে, এটা আসলে শাসন না, এটা হচ্ছে শোষণ।
সেই শোষণের বিরুদ্ধে মূলত তিনি এই কবিতাটা লিখেছেন। এই কবিতায় সংযুক্ত রয়েছে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে কবির ক্ষোভ ও বিদ্রোহ। কবি সকল অন্যায় অনিয়মের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে গিয়ে বিভিন্ন ধর্ম, ঐতিহ্য, ইতিহাস ও পুরাণের শক্তি উৎস থেকে উপকরণ উপাদান সমীকৃত করে নিজের বিদ্রোহী সত্তার অবয়ব রচনা করেছেন। তো তিনি যখন এই কবিতাটা লিখেছেন তখন হিন্দু ধর্ম থেকে তিনি অনেকগুলো ক্যারেক্টার নিয়েছেন, মুসলিম পুরাণ থেকে অনেকগুলো ক্যারেক্টার নিয়েছেন, ইতিহাস থেকে তিনি কিছু জিনিস নিয়েছেন। এইভাবে নিয়ে তিনি তার শক্তিমত্তা ব্রিটিশদের কাছে তিনি কি করেছেন, প্রদর্শন করেছেন। ওকে, ঠিক আছে ভাই, আপনার পাঞ্জাবিটা করা, ধন্যবাদ, থ্যাংক ইউ। ওকে, তো এরপর দেখো আমরা একটু দেখি কবিতার শেষে ধ্বনিত হয় অত্যাচারীর অত্যাচার অবসান কাম্য, অর্থাৎ যারা অত্যাচার করতেছে তাদের অবসান, তাদের শেষ হবে, অত্যাচারের শেষ হবে, এটা কবি কামনা করেছেন। বিদ্রোহী কবি উৎকণ্ঠ ঘোষণায় জানিয়ে দেন যে উৎপীড়িত জনতার ক্রন্দন রোল, ক্রন্দন রোল মানে হচ্ছে কান্নার আওয়াজ, ক্রন্দন রোল মানে কি, কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। ওকে, কান্নার আওয়াজ যতদিন পর্যন্ত প্রশমিত না হয়, মানে প্রশমিত মানে হচ্ছে কমে যাবে, ততদিন পর্যন্ত বিদ্রোহী কবি সত্তা শান্ত হবে না। অর্থাৎ যতদিন পর্যন্ত নির্যাতিত মানুষের কান্নার আওয়াজ কমবে না ততদিন পর্যন্ত কবি শান্ত হবেন না। এই চির বিদ্রোহী অব্রবেদী চির উন্নত শির রূপে বিরাজ করবে। তো যাই হোক, মোটামুটি আমরা ঘটনাগুলো বুঝতে পারছি। এখন আমরা একটু ক্যারেক্টারগুলোতে যাব, ক্যারেক্টারগুলোতে গেলে তোমাদের আগে বুঝতে একটু সুবিধা হবে। হ্যাঁ, ওকে। বিলাসী লেখা কেন? আচ্ছা, ক্যাপশনে কি বিলাসী লেখা? তাহলে ঠিক করে দিবে, এটা বিদ্রোহী হবে আর কি। ওকে, তো দেখো আমরা একটু দেখি, যেমন একটা লাইন আছে কবিতায়, মহাপ্রলয়ে আমি নটরাজ। তো নটরাজ হচ্ছে মূলত শিবের আরেকটা নাম। তো এখানে দেখো আমরা আগে ক্যারেক্টারগুলো বুঝি, তারপর আমরা যখন কবিতাটা পড়বো তখন আমাদের জন্য আরো অনেক ভালো হবে। তো হিন্দু দেবতা শিবের অজস্র নাম রয়েছে, মূলত শিবের একটা নাম হলো নটরাজ। তো নটরাজ হচ্ছে সৃষ্টি যখন ধ্বংস হবে, অর্থাৎ এই পৃথিবী যখন ধ্বংস হবে তখন ধ্বংসের সময় এই মহাদেব বা শিব ভয়ঙ্কর রূপে নিত্যময় মূর্তি হলো নটরাজ। তার এই ধ্বংসাত্মক নৃত্যকে বলা হয় তাণ্ডব নৃত্য। তাহলে বুঝতে পারতেছো, মহাপ্রলয়ে আমি নটরাজ, নটরাজ হচ্ছে পৃথিবী যখন ধ্বংস হবে তখন নটরাজ এরকম তাণ্ডব নৃত্য করবেন, এই জন্য তিনি এখানে নটরাজ আনছেন। আমি জাস্ট ক্যারেক্টারগুলোর সাথে একটু পরিচয় করে দিচ্ছি, তারপর যখন মূল জিনিসগুলো আসবে তখন আমি তোমাদেরকে আরো বলবো। তো এখানে ধৈর্যটি সম্পর্কে বলা আছে। তো ধৈর্যটি সম্পর্কে কি বলা আছে, যে ধৈর্যটি হচ্ছে এই ক্যারেক্টারটা, এগুলো এখানে ডিটেলস লেখা আছে, আমি যখন কবিতা পড়বো তখন তোমাদেরকে আরো বলবো। তো বলছে আমি ভীম ভাসমান মাইন, একটা লাইন আছে। তো এটা হচ্ছে ভীমের ছবি। তো ভীম হচ্ছে মূলত তাকে একবার বিষ খাইয়ে তাকে নদীতে ফেলে দেওয়া হয়েছে। তখন নাগ যারা আছে, নদীর নাগরা তারা উদ্ধার করে, ভীমকে উদ্ধার করে। তো ভীমকে উদ্ধার করার পর তাকে এক ধরনের বিশেষ পানীয় খাওয়ায়। এই পানীয় খাওয়ার পর ভীম একেবারে শক্তিশালী হয়ে গেছে, মানে পৃথিবীর কোনো বিষ তাকে আর আক্রমণ করতে পারে না। এইভাবে আসলে ভীমের কথাটা এখানে এসেছে। এরপর বলছে আমি ধর্মরাজের দণ্ড, এটা হচ্ছে ধর্মরাজের হাতে একটা দণ্ড থাকে, দণ্ড মানে হচ্ছে লাঠি। মূলত ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ধর্মরাজ এই দণ্ডটা ব্যবহার করে থাকে। এখানে একটা কি ছবি বলা যায় এটাকে, এটা একটা মানে সুশীল ছবি দেখা যাচ্ছে নেটে। আমি আসলে ওরপিএস লিখে সার্চ দিয়েছি, আর আরো অনেক খোলামেলা ছবি আসছে। তা আমি একটু কাটিং ফাটিং করে যতটুকু আসলে রাখা দরকার ততটুকুই রাখছি। তো যাই হোক, তো এই ওরপিএস হচ্ছে বাঁশি বাজাইতো, মূলত তিনি গ্রিক পৌরাণের একটা ক্যারেক্টার। তো ওরপিএস খুব চমৎকার বাঁশি বাজাইতো, বলা হয় তাকে যে ওরপিএসের বাঁশির মানে বাঁশির সুর পাথরও শুনতো, পাথর জড় পদার্থ ওরপিএসের বাঁশির সুর শুনতো। ঠিক আছে ভাই, আমি এক্সাম দিছিলাম বাট রেজাল্টে আমার নাম আসে না কেন? এটা কি ক্লাসে করা? এটার জন্য তো ডিসকাশন গ্রুপ আছে, এটার জন্য তো আলাদা টিম আছে ডিসকাশন গ্রুপে পোস্ট দেওয়ার জন্য। বারবার বলছি না যে এইসব সমস্যা ক্লাসে বলবা না, এটার জন্য তো ডিসকাশন গ্রুপ আছে। এই বারবার একই জিনিস বলি, আমি কিন্তু এইবার থেকে সোজা ব্যান করে দিব। ক্লাসে এই ধরনের সমস্যার সমাধান ক্লাসে করার জন্য আসি নাই, ক্লাসে পড়ার সমাধান করার জন্য আসছি। তোমাদের সমস্যা হইতেই পারে এই রিলেটেড, এক্সাম দিতে পারি না, নাম আসে না, এই সেই, ওগুলোর জন্য ডিসকাশন গ্রুপে পোস্ট দিতে হবে। ওকে, এরপর দেখো আরো অনেকগুলো ক্যারেক্টার আছে। আমি বলরাম, আমি হলো বলরাম স্কন্দে। এই ছবিতে যাকে দেখতে পাচ্ছ তার নাম হচ্ছে মূলত বলরাম। এই বলরামের স্কন্দে মানে হচ্ছে কাঁধে, হলো মানে হচ্ছে লাঙ্গল, এরকম লাঙ্গল থাকে এই জন্য এখানে, মানে অস্ত্র হিসাবে লাঙ্গল থাকে এই জন্য এখানে। খেপা দুর্বাসা, এটা হচ্ছে দুর্বাসা হচ্ছে একজন ঋষি, তিনি সবসময় রেগে থাকেন। হ্যাঁ, দুর্বাসা মানে হচ্ছে যার সাথে বাস করা যায় না। দুর্বাসা শব্দের অর্থ যার সাথে বাস করা যায় না।
তাকে বলা হয় দুর্বাসা। তিনি সবসময় রেগে থাকেন, খুবই ক্ষিপ্ত থাকেন। ওকে, বিশ্বমিত্রের শিষ্য, এই যে বিশ্বমিত্র এখানে যাকে দেখতে পাচ্ছ তিনি হচ্ছে বিশ্বমিত্র। তো মূলত বিশ্বমিত্র হচ্ছে তিনি খুব ধ্যান তপস্যা করতেন, খুব ধ্যান করতেন, তপস্যা করতেন, এই জন্য এখানে বিশ্বমিত্রের কথা এসেছে। এরপর হচ্ছে আমি পরশুরামের কঠোর কুঠার, পরশুরামের অস্ত্র ছিল কুঠার, এটাও এখানে আসছে। আচ্ছা, এরপর মোটামুটি ক্যারেক্টারগুলোর সাথে জাস্ট পরিচয় করাই দিলাম। এবার আমরা এই যে একটা বলছে এটা ছেলে না, ওরপিয়াস ছেলে নামে, ওরপিয়াস ছেলে নামে, এটা জানা দরকার আছে। মানে কি পরিমাণ ফ্যান্টাসিতে ভোগে পোলাপাই, ছেলে নামে এটা জানা দরকার আছে। ওকে, তো আমরা কবিতাতে চলে যাই। আমরা কি কবিতাতে যাব? সবার কাছে বই থাকলে, মেইন বই থাকলে খোলো, অথবা বাংলাবাজ বই থাকলে দেখো, একদম প্রত্যেক লাইন বাই লাইন বাংলাবাজ বইতে দেওয়া আছে। প্রত্যেক লাইন বাই লাইন বলে ভুল হবে, প্রত্যেক শব্দের ব্যাখ্যা বাংলাবাজ বইতে দেওয়া আছে। যাদের কাছে বই নাই তারা প্লিজ অর্ডার দিয়ে দিও, হ্যাঁ, বইটা। আচ্ছা, তো চলো তাহলে আমরা শুরু করে দিই আমাদের আজকের মূল বিষয়বস্তু। ওকে, আচ্ছা, তো আজকে বিদ্রোহী কবিতাটা এমন ভাবে পড়াবো যে আর তোমাদের সমস্যা থাকবে না। তো প্রথমে বলছে বলো বীর, বলছে বলো বলো, আমরা বলি না বলো এইটা বলো ওইটা। তো নজরুল বলতেছে বলো বীর, অর্থাৎ আমাদেরকে বীর বলে সম্বোধন করছে। বলো বীর, বলো উন্নত মম শির, মম মানে আমার, ঠিক আছে, শির মানে হচ্ছে মাথা। তাহলে বলতেছে কি বলো বীর, বলো উন্নত মম শির, বলো আমার মাথা সবার উপরে। বলো বীর, আমার মাথা সবার উপরে, আমার মাথা কার থেকে নিচে না, আমার মাথা সবার উপরে। ওকে, শির নেহারি, নেহারি এই নেহারি মানে ওই যে গরুর নেহারি না, এই নেহারি মানে হচ্ছে দেখে, অর্থাৎ আমার মাথা দেখে, আমারই মানে হচ্ছে আমার। তার মানে লাইনটার মানে কি দাঁড়ালো? বলো বীর, বলো উন্নত মমশির, বলো আমার মাথা সবার উপরে, অর্থাৎ আমি কারো নিচে না, আমি কারো কাছে নত নই, আমার মাথা সবার উপরে। শির নেহারি আমারই, অর্থাৎ আমার মাথা দেখে, আমার মাথা এতটাই উপরে এটা দেখে। নতশির, নতশির মানে হচ্ছে নত হয়, মাথা নত হয়। নতশির মানে কি? মাথা নত হয়। ওই শিখর হিমাদ্রির, শিখর মানে হচ্ছে চূড়া, শিখর মানে কি? চূড়া, আর হিমাদ্রি মানে হচ্ছে হিমালয়। অর্থাৎ বলতেছে আমার মাথা এতটাই উপরে যে আমার মাথা দেখে হিমালয়, হিমালয় তো অনেক উপরে, হিমালয়ের চূড়া একেবারে শীর্ষস্থান যেটা, এই চূড়াটাও আমাকে দেখে মাথা নত হয়ে যায়। আমরা মাঝে মধ্যে বলি না আমি যখন গরম হব তখন সবাই ঠান্ডা, তাই না? তো নজরুল বলতেছে আমার মাথা এতটাই উপরে যে হিমালয়ের যে চূড়া, এই হিমালয়ের চূড়াও আমার মাথা শীর্ষস্থান, এটাও আমার মাথাকে দেখে সেও কি হয়ে যায়? নত হয়ে যায়। আমি চির দুর্ধর্ম, দুর্বিনীত, নৃশংস। বলছে আমি চির দুর্ধর্ম, দুর্ধর্ম মানে কি? যাকে দমন করা যায় না, অর্থাৎ আমাকে দমন করতে পারবা না, দমন করা যায় না, অর্থাৎ তোমরা আমাকে দমন করতে পারবা না। এই যে আমি যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেছি, তোমরা আমাকে দমন করতে পারবা না। দুর্বিনীত, দুর্বিনীত মানে হচ্ছে যার মধ্যে বিনয় নাই, অর্থাৎ আমার মধ্যে কোনো বিনয় নাই। ওকে, এটা কিন্তু ওই যে, এটা কিন্তু তোমারও আমার বলতেছেন, এটা বলতেছে ওই যে ব্রিটিশদেরকে বলতেছে যে তোমরা মনে করতেছো আমার মধ্যে কোনো কি নাই, আমার মধ্যে কোনো বিনয় নাই। নৃশংস, নৃশংস মানে কি? নৃশংস মানে হচ্ছে নিষ্ঠুর, অর্থাৎ আমি হচ্ছে কি? ভয়ঙ্কর নিষ্ঠুর। ওকে, তাহলে নজরুল কি বলতেছে? আমি চির দুর্ধর্ম, আমি চির দুর্ধর্ম, আমাকে তোমরা দমন করতে পারবে না। দুর্বিনীত, আমার মধ্যে কোনো বিনয় নেই। নৃশংস, আমি হচ্ছে কি? নৃশংস মানে নিষ্ঠুর যে। মহাপ্রলয়, মহাপ্রলয় মানে হচ্ছে পৃথিবী ধ্বংসের দিন, পৃথিবী ধ্বংসের দিন। ওকে, তো বলছে মহাপ্রলয় মানে পৃথিবী ধ্বংসের দিন, আমি নটরাজ, সেদিন আমি শিব হয়ে পৃথিবীতে আবির্ভাব করব। শিবের কথা কেন বলছে? নটরাজ ওই যে পৃথিবী যখন ধ্বংস হয় তখন সে তাণ্ডব নৃত্য করে। কি করে বলো? তখন সে তাণ্ডব নৃত্য করে। নজরুল বলছে যে মহাপ্রলয়ে আমি নটরাজ, অর্থাৎ পৃথিবী যখন ধ্বংস হবে তখন আমি নটরাজ হই, আমি কি করব? তাণ্ডব নৃত্য করব, শিব হয়ে যাব। আমি সাইক্লোন, সাইক্লোন যেভাবে কি করে সবকিছু লন্ডভন্ড করে দেয়, আমি হচ্ছে ওই রকম, আমি হচ্ছে কি? সাইক্লোন। আমি ধ্বংস, আমি মহাভয়, মহাভয় মানে হচ্ছে যাকে সবাই ভয় পায়, সবাই ভয় পায়। ওকে, তো বলছে যে আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বী, পৃথ্বী মানে হচ্ছে পৃথিবী। তো বলছে যে আমি অভিশাপ কিসের জন্য? আমি তোমাদের এই অধীন পৃথিবীর জন্য, আমি এই পৃথিবীর জন্য অভিশাপ। অর্থাৎ এটা দ্বারা পৃথিবীর জন্য অভিশাপ, এটা কোন অর্থ বলছে? যে পৃথিবীতে যা কিছু কি হয়েছে, যা কিছু অন্যায় অবিচার, সেই সব কিছুর জন্য আমি হচ্ছে অভিশাপ। আমি দুর্বার, অর্থাৎ যাকে ধরে রাখা যায় না, যে এগিয়ে চলে, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উশৃঙ্খল, অর্থাৎ আমার মধ্যে কোনো নিয়ম নাই, উশৃঙ্খল, আমার মধ্যে কোনো শৃঙ্খলা নাই। আমি দোলে যাই, দোলে যাই মানে কি? পা দিয়ে ফিসে ফেলা, পিষে ফেলা। ওকে,
পা দিয়ে আমরা এরকম মানে পার এরকম করে ফিসে ফেলে না এরকম, আমি ফিসে যাই, সরি আমি দলে যাই যত বন্ধন, অর্থাৎ তোমাদের যত বন্ধন আছে, যত নিয়ম কানুন শৃঙ্খলা আছে, এই সব কিছুকে আমি কি করি, আমি পা দিয়ে ফিসে ফেলি। আমি কি করি, আমি পা দিয়ে ফিসে ফেলি। ঠিক আছে, এইবার বলো এতটুকু পর্যন্ত কি বোঝা গেছে? আমি কি তোমাদেরকে এই জিনিসটা বুঝাইতে পারছি? আই রিপিট, বলো বীর, বলো উন্নত মমশির, বলো আমার মাথা সবার উপরে, শির নেহারি আমারই, নেহারি মানে দেখে, অর্থাৎ আমার মাথা দেখে, নতশির ওই শিখর হিমাদ্রি, অর্থাৎ হিমালয়ের চূড়াও কি হয়ে যায়, মাথা নত করে ফেলে। আমি চির দুর্দম, দুর্ধর্ম মানে কি, যাকে দমন করা যায় না, দুর্বিনীতি নৃশংস, আমার মধ্যে কোনো বিনয় নেই এবং আমি হচ্ছে নৃশংস। মহাপ্রলয়ে আমি নটরাজ, যখন পৃথিবী ধ্বংস হবে, পৃথিবী যেদিন ধ্বংস হবে সেদিন আমি নটরাজ রূপে পৃথিবীতে আবির্ভাব ঘটবে আমার। আমি সাইক্লোন, আমি ধ্বংস, অর্থাৎ আমি হচ্ছে সাইক্লোন, আমি ধ্বংস। আমি মহাভয়, আমি অভিশাপ পৃথিবীর, অর্থাৎ আমি হচ্ছে মহাভয়, আমাকে সবাই ভয় পায়। আমি অভিশাপ পৃথিবীর, আমি পৃথিবীর জন্য অভিশাপ। আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, দলে যায় মানে কি, পিষে ফেলি, আমি পিষে ফেলি যত নিয়ম কানুন বন্ধন শৃঙ্খল, তোমাদের বানানো যত নিয়ম কানুন যত শৃঙ্খলা রয়েছে, যা কিছু আছে সবকিছু আমি পা দিয়ে মারিয়ে ফেলি, বা আমি পা দিয়ে ফিসে ফেলি। ওকে, আচ্ছা, এরপর বলছে আমি মানি না কোনো আইন, অর্থাৎ ব্রিটিশদেরকে বলতেছে যে আমি তোমাদের বানানো কোনো আইন মানি না। আমি তোমাদের, তোমরা তো নিজেরাই মানুষের উপর অন্যায় অবিচার করতেছো, আমাদেরকে শোষণ করতেছো, সুতরাং তোমাদের বানানো কোনো আইন আমি মানি না। আমি ভরা তরি, ভরা তরি মানে হচ্ছে কি নৌকা, তার মানে ভরা নৌকা, ভরা তরি মানে কি ভরা নৌকা। আমি ভরা তরি করি ভরা ডুবি, অর্থাৎ আমি একটা ভরা নৌকাকে আমি ভরা ডুবি, আমি ডুবিয়েও দিতে পারি। একটা ভরা নৌকা ওটাকে আমি ডুবিয়েও দিতে পারি। আমি টর্পেডো, টর্পেডো মানে তো বুঝতে পারতেছো যে ডুবোজাহাজ থেকে এক ধরনের নিক্ষেপণযোগ্য এক ধরনের অস্ত্র, ডুবোজাহাজ থেকে এক ধরনের অস্ত্র নিক্ষেপ করা হয়, তো আমি হচ্ছে সেই টর্পেডোর মতো, আমি সেই অস্ত্র। এরপর বলছে আমি ভীম ভাসমান মাইন, আমি হচ্ছে ভীমের মতো। ভীম সম্পর্কে আমরা একটু আগে জানছি যে হচ্ছে সমুদ্রে ভেসে থাকতো, তাকে কোনো বিষ আক্রমণ করতে পারতো না, অর্থাৎ সে হচ্ছে বিষ রোধী, কোনো বিষ তাকে অ্যাটাক করতে পারতো না। তো সে বলছে আমি ভীম ভাসমান মাইন, আমি ভীমের মতো ভেসে থাকি, আমি হচ্ছে ভীমের মতো। আর ভাসমান মাইন, ভাসমান মাইন মানে কি, এখানে ভীমকে মূলত ভাসমান মাইনের সাথে তুলনা করছে। ভীম নদীতে ভেসে থাকে, আর মাইন হচ্ছে তোমার ওই যে তোমার এইটা হচ্ছে এক ধরনের অস্ত্র আর কি, যে সমুদ্রের বুকে যেটা চলে, তীর, মানে অ্যাকচুয়ালি তীর বলা যায় না, আমি হচ্ছে সেই মাইন, সেই অস্ত্রের মতো, ভাসমান মাইনের মতো আমি। ওকে, আমি ধৈর্যটি, ধৈর্যটি তো জানোই যে মূলত ধৈর্যটি হচ্ছে তোমার ধ্বংসরূপ হিসাবে, এখানে ধৈর্যটির নামটা ব্যবহার করছে ধ্বংসকারী হিসাবে, যেখানে লেখা আছে ধ্বংসকারী হিসাবে। ওকে, তাহলে ধৈর্যটি হচ্ছে শিবের আরেক নাম, এখানে মূলত বোঝানো হচ্ছে সে ধ্বংসকারী। তাহলে আমি হচ্ছে কি ধৈর্যটির মতো, আমি হচ্ছে ধ্বংসকারী, আমি সবকিছু ধ্বংস করে দিব। আমি এলোকেশে ঝড়, অকাল বৈশাখী, অকাল বৈশাখে যখন ঝড় আসে, অকাল বৈশাখে, বৈশাখে যখন অকাল বৈশাখে যখন ঝড় আসে, তখন দেখবা যে ঝড়ে সবকিছু লন্ডভন্ড করে দেয়, ঘর বাড়ি সবকিছু তছনছ করে ফেলে। নজরুল বলছে আমি হচ্ছে এরকম, আমি এরকম, আমি সবকিছু ঝড়ের মতো, অকাল বৈশাখী ঝড়ের মতো আমি সবকিছু লন্ডভন্ড করে ফেলি। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহীর সুতো, সুতো মানে হচ্ছে পুত্র, ছেলে, আমি হচ্ছে বিদ্রোহীর ছেলে। বিশ্ববিদাত্রী, অর্থাৎ বিশ্ববিদাত্রী মানে হচ্ছে সৃষ্টিকর্তা। নজরুল এখানে বলতেছে আমি কার ছেলে, আমি হচ্ছে সৃষ্টিকর্তার ছেলে। ওকে, আমি নিজে বিদ্রোহী, আমার বাবা নিজেও বিদ্রোহী। আমি কার সন্তান, আমি স্বয়ং বিশ্ববিদাত্রীর সন্তান, অর্থাৎ আমি সৃষ্টিকর্তার ছেলে। এবার বলা এতটুকু পর্যন্ত কি বোঝা গেছে? ওকে, আমি মানি না কোনো আইন, আবার রিপিট করতেছি, আমি কোনো আইন মানি না। আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি ভরা তরিকে ভরা ডুবিয়েও দিতে পারি। আমি টর্পেডো, টর্পেডো হচ্ছে ডুবোজাহাজ থেকে নিক্ষেপণযোগ্য এক ধরনের অস্ত্র। আমি ভীম ভাসমান মাইন, আমি ভীমের মতো মাইন। আমি ধৈর্যটি, আমি ধ্বংসকারী, আমি এলোকেশে ঝড়, অকাল বৈশাখী। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহীর সুতো, আমি বিশ্ববিদাত্রী, অর্থাৎ আমি বিদ্রোহীর সন্তান, আমি নিজে বিদ্রোহী, আবার আমি বিদ্রোহীর সন্তান, বিদ্রোহীর ছেলে। ওকে, বোঝা গেছে এই অংশটা? এখানে এখানে সাইডে ব্যাখ্যা দেওয়া আছে, টর্পেডো কি, ভীম কি, ধৈর্যটি কি। যদিও এগুলো আগে একবার রিপিট করছি, বাট আমি চেষ্টা করতেছি প্রত্যেকটা লাইন বাই লাইন তোমাদেরকে বুঝাই দেওয়ার জন্য। কথা কি বোঝা গেছে না বুঝো নাই? ওকে, এরপর বলছে যে বলবীর চির উন্নত মমশিরের, বলছে বলবীর চির উন্নত মমশির, অর্থাৎ আবার এই লাইনটা রিপিটেড লাইন। আমি সৃষ্টি, অর্থাৎ আমি সবকিছু তৈরি করতে পারি। আমি ধ্বংস, আবার আমি ধ্বংসও করতে পারি, অর্থাৎ আমার মধ্যে দুইটা রূপই আছে, আমি তৈরিও করতে পারি, আমি ধ্বংসও করতে পারি, আমার মধ্যে দুইটা রূপই আছে। আমি লোকালয়, আমি শ্মশান। লোকালয় মানে হচ্ছে যেখানে মানুষজন থাকে, হ্যাঁ মানুষজন থাকে এমন জায়গা, ওটাকে বলো লোকালয়। আর শ্মশান মানে তো বুঝতে পারতেছ, শ্মশান মানে কি,
আমরা কবর বলি না, তো শ্মশান বলতে আমরা সহজ অর্থ বোঝার জন্য কবর বলতে পারি আর কি। তাহলে কি বলছে, লোকালয় যেখানে খুব মানুষের কলহ থাকে, অনেক কিছু থাকে। হ্যাঁ, তো এখানে ভাইয়া সেকেন্ড টার্ম পরীক্ষায় অর্ধাঙ্গীয় সুচেতনা দিয়েছে কলেজে, এটা না নিষেধ করলাম, এই ওকে ওকে একটু ইয়ে করো, ওকে হচ্ছে সাসপেন্ড করতেছি কত দিনের জন্য, 24 ঘন্টা, 3 দিনের জন্য করলাম। হ্যাঁ, কেন করছি বুঝতে পারছো? কারণ এগুলো প্রত্যেক ক্লাসে বারবার এগুলো বলা হয়। কি বলি বলো তো, বলি যে তোমার কলেজের অনুযায়ী 2000 পোলাপাইন 2000 কলেজে পড়ে, সবার কলেজের অনুযায়ী কি আমার কোর্স চালাইলে হবে? আমার কোর্সের মডিউল দেওয়া আছে, ওই মডিউল অনুযায়ী হবে। ওকে, তো বলছে আমি ধ্বংস, আমি লোকালয়, অর্থাৎ আমি লোকালয়ের মতো যেখানে মানুষজন থাকে, আবার আমি শ্মশানের মতো নিস্তব্ধ। আমি অবসান নিশাবাস, অবসান নিশাবাস মানে হচ্ছে রাতের শেষ ভাগ। অবসান নিশাবাস মানে কি? রাতের শেষ ভাগ। আচ্ছা, রাতের শেষ ভাগ কি হয়? রাতের শেষ ভাগে সাধারণত কি হয়, সব কিছু একেবারে পিনপতন, নীরব হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, কোনো সাউন্ড থাকে না, তাই না? হ্যাঁ, তো বলছে কি আমি অবসান নিশাবাস, অর্থাৎ আমি রাতের শেষ ভাগ, আমি রাতের শেষ অংশ। রাতের শেষ অংশ যেমন কি হয়ে যায়, একেবারে ঠান্ডা, কোনো সাউন্ড নাই, কোনো কিচ্ছু নাই, এরকম হয়ে যায়। আমি ইন্দ্রাণীর সুতো, ইন্দ্রাণীর সুতো মানে কি? সুতো মানে তো ছেলে, তা আমি ইন্দ্রাণীর ছেলে। ইন্দ্রাণীর ছেলের নাম কি জানো? জয়ন্ত। এটা পরীক্ষাতে প্রশ্ন আসে। তাহলে আমি ইন্দ্রাণীর ছেলে, নজরুল নিজেকে এবার বলতেছে। তাহলে একবার বলছে আমি বিশ্ববিধাত্রী, অর্থাৎ আমি সৃষ্টিকর্তার ছেলে, ঠিক আছে, ওকে। আবার বলতেছে কি আমি ইন্দ্রাণীর ছেলে। হাতে চাঁদ, আমার একটা হাতে থাকে কি? চাঁদ। ভালে, ভালে মানে হচ্ছে কোপালে, ভালে মানে কি? কোপালে। আমার কোপালে থাকে সূর্য, অর্থাৎ আমার হাতে থাকে চাঁদ, আমার কোপালে থাকে সূর্য। মম, মম মানে কি? আমার। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশারি, আমার এক হাতে থাকে বাঁশের বাঁশারি, অর্থাৎ আমার এক হাতে থাকে বাঁকা বাঁশের বাঁশি। আমার এক হাতে থাকে কি? বাঁশের বাঁশি। তোমরা তো জানো বাঁশি কি দিয়ে বানাই? কাঠ দিয়ে বানায়, লোহা দিয়ে বানায় না, বাঁশ দিয়ে বানায়। তো এই জন্য বলছে বাঁশের বাঁশারি মানে বাঁশের বাঁশি। আরেক হাতে রণতুর্য, আমার আরেকটা হাতে থাকে কি? রণতুর্য মানে যুদ্ধাস্ত্র। আমার আরেক হাতে থাকে কি বলতো? অস্ত্র থাকে। তাহলে এক হাতে থাকে বাঁশি, এখানে বাঁশি হচ্ছে প্রেমের সংকেত, প্রেম, আর অস্ত্র হচ্ছে দ্রোহের সংকেত, দ্রোহ, বিদ্রোহ। অর্থাৎ আমার মধ্যে প্রেমও আছে, ভালোবাসাও আছে, সবই আছে। বুঝতে পারছো কথা? কি বোঝা গেছে? তাহলে বলছে কি আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান। অর্থাৎ আমি লোকালয় যেখানে মানুষজন থাকে, এরকম কোলাহল থাকে, আবার আমি শ্মশান যেখানে মরদেহ যেখানে পোড়ানো হয়, হ্যাঁ, পিনপতন, নীরব থাকে, যেখানে বেদনা থাকে, কষ্ট থাকে, কোনো আনন্দ থাকে না, সেটা। আমি অবসান নিশাবাস মানে আমি রাতের শেষ ভাগ। আমি ইন্দ্রাণীর সুতো, অর্থাৎ আমি সৃষ্টিকর্তার, সরি, আমি ইন্দ্রাণীর সুতো, আমি ইন্দ্রাণীর ছেলে জয়ন্ত। আমার এক হাতে থাকে চাঁদ, আর আমার কোপালে থাকে সূর্য। আমার এক হাতে থাকে বাঁকা বাঁশের বাঁশি, আমার এক হাতে বাঁশি থাকে, এটা প্রেমের সংকেত। বাঁশি দিয়ে প্রেম করা বুঝে না? বাঁশি তো প্রেমের সংকেত। তোমরা কৃষ্ণের নাম শুনছ, শ্রীকৃষ্ণ রাধাকে যখন কাবু করে তখন কি দিয়ে কাবু করে? বাঁশি দিয়ে কাবু করে। কৃষ্ণ কদম তলাতে বসে বসে বাঁশি বাজায়, আর রাধা বাঁশির শব্দ শুনে তার মন প্রাণ আকুল হয়ে যায়, ব্যাকুল হয়ে যায়। কৃষ্ণ যখন কদম তলাতে বসে যখন বাঁশি বাজায়, বাঁশিকে বলা হয় বংশী। যখন বাঁশি বাজায় তখন রাধা বড়াইকে বলে যে কেনা বাঁশি বাই বড়াই কালিনী নই কুলে, কেনা বাঁশি বাই বড়াই এগুড গোকুলে, আকুল শরীর মোর ব্যাকুল মন, বাঁশির শব্দে মোর আউলাইল রন্ধন। কেনা বাঁশি বাই বড়াই সেনা কুঞ্জনা, দাসী হয়ে তার পায়ে নিশুব আপনা। বলছে বড়াইকে বাঁশি বাজাচ্ছে, তার বাঁশির শব্দ শুনে আমার রন্ধন এলোমেলো হয়ে যাচ্ছে, আমার রান্না এলোমেলো হয়ে যাচ্ছে। রাধা বাঁশির শব্দ শুনে সে রান্না করতে পারতেছে না, তার রান্না এলোমেলো হয়ে যাচ্ছে। কেনা বাঁশি বাই বড়াই সেনা কুঞ্জনা, দাসী হয়ে তার পায়ে নিশিব আপনাকে। বাঁশি বাজাচ্ছে বড়াই, সে কে? তার পায়ে আমি নিজেকে প্রেমিকা না, আমি দাসী হয়ে যাব। দাসী হয়ে তার পায়ে আমি নিজেকে কি করব? সমর্পণ করব। তো এই জন্য বাঁশি হচ্ছে কি? প্রেম। বাঁশি কি? প্রেমের সংকেত। বাঁশি কি রিপ্রেজেন্ট করে? প্রেম রিপ্রেজেন্ট করে। বাঁশি দিয়ে প্রেমিকাকে, এখন তো এগুলো দেখা যায় না, বাঁশি দিয়ে প্রেমিকাকে কি করে? বসে বসে বাঁশির শব্দ শোনায়, বাঁশি শোনায়, বাঁশির বাজনা শোনায়, তাই না? আচ্ছা, তাহলে হোপফুলি আমরা এই অংশটা বুঝতে পারছি। এবার আমাকে বলো তো, আমি কি বুঝাইতে পারছি?
কথা কি ক্লিয়ার বলো তো ভাইয়া? বুঝা গেছে? ওকে ফাইন। ওকে ঠিক আছে। এরপর দেখো, আমি বেদুইন আমি চেঙ্গিস। তো বেদুইন হচ্ছে আরবের যাযাবর জাতি, আরবের যাযাবর জাতি, ঠিক আছে। তো বলছে আমি বেদুইন আমি চেঙ্গিস। চেঙ্গিস হচ্ছে মঙ্গোলীয়দের একজন যোদ্ধা বা রাজা, মঙ্গোলীয় যোদ্ধা বলতে পারি আমরা, মঙ্গোলীয় রাজা বা যোদ্ধা। ওকে, মহান যোদ্ধা ছিল একজন। তো বলছে আমি বেদুইন আমি আরবের যাযাবর জাতি, আমি চেঙ্গিস, ঠিক আছে। আমি আরবের যাযাবর জাতি, আবার আমি হচ্ছে কি চেঙ্গিস। আমি আপনারে ছাড়া, আপনারে মানে হচ্ছে নিজেকে, আমি নিজেকে ছাড়া, আমি নিজেকে ছাড়া করি না কাহারে কুন্নিস। কাহারে মানে হচ্ছে কাউকে, কুন্নিস মানে হচ্ছে মাথা নত করা, অভিবাদন জানানো। আমি কখনো নিজেকে ছাড়া অন্য কারো কাছে আমি কখনোই মাথা নত করি না, ঠিক আছে। আমি বজ্র আমি ঈশান বিশান ওঙ্কার। আচ্ছা, বজ্র মানে তো বুঝছো, ওই যে বাজ, বজ্র ঠাডা পড়ে না, বজ্রের মতো কঠিন। আমি ঈশান বিশান ওঙ্কার। তো ঈশান বিশান, পৃথিবী যখন ধ্বংস হবে তখন মূলত এই উত্তর পূর্ব কোণ, যেটা উত্তর পূর্ব কোণ বা যেটাকে ঈশান কোণ বলা যায়, এই ঈশান কোণ বা উত্তর পূর্ব কোণ থেকে একটা ধ্বনি আসবে, ওঙ্কার ধ্বনি। তো বলছে পৃথিবী ধ্বংসের আগে ঈশান কোণ থেকে বা উত্তর পূর্ব কোণ থেকে যে ওঙ্কার ধ্বনি আসবে, আমি সেই ধ্বনি, তাহলে আবার রিপিট করতেছি, ভালো করে বুঝো। আমি বেদুইন আমি চেঙ্গিস, আমি আরবের যাযাবর জাতি, আবার আমি চেঙ্গিস, আমি মঙ্গোলীয়দের যে যোদ্ধা, আমি তার মতো। আমি আপনারা ছাড়া কাহারে করি না কুন্নিস, আমি নিজেকে ছাড়া কোনোদিন কারো কাছে মাথা নত করি না, কাউকে কখনো অভিবাদন জানাই না। আমি বজ্র আমি ঈশান বিশান ওঙ্কার, আমি হচ্ছে বজ্র, আবার আমি ঈশান কোণ থেকে যে ওঙ্কার ধ্বনি আসবে পৃথিবী ধ্বংসের আগে, আমি সেই ধ্বনি। আমি ইসরাফিলের সিংহার মহাহুঙ্কার। আমরা জানি পৃথিবী যখন ধ্বংস হবে তখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন, সেই ফু দেওয়ার পরেই পৃথিবী ধ্বংস হবে। তো নজরুল বলছে আমি ইসরাফিলের সিংহার যে হুঙ্কার আছে, তিনি যে হুঙ্কার দিবেন, আমি সেই হুঙ্কার। কথা কি বোঝা গেছে? কথা কি বোঝা গেছে? ওকে। এরপর বলছে আমি পিনাক পানির ধুমডুটিশুল ধর্মরাজের দণ্ড, আমি চক্র ও মহাশঙ্খ, আমি প্রণবে নাদে প্রচন্ড, আমি খেপা দুর্বাসা বিশ্বমিত্রের শিষ্য, আমি দাবানল দাহ দহন করিব বিশ্ব। তো বোঝা যাবে না কিছুই, বাট বুঝতে হবে। আমি পিনাক পানির ধুমডুটিশুল, আমি পিনাক পানির ধুমডুটিশুল। আচ্ছা, এইটার মানে কি? তো পিনাক পানি মানে হচ্ছে, পানি শব্দের অর্থ সাধারণত হাত, ঠিক আছে, হাত। আর পিনাক হচ্ছে এক ধরনের ধনুক। এখানে মূলত পিনাক পানি দ্বারা এক ধরনের ধনুককে বুঝাইছে, বুঝছো? তাহলে দেখো, পিনাক পানি দ্বারা মহাশক্তির প্রতীক শিব, আর শিবের ধনুক হলো পিনাক। অশুভ শক্তি বিনাশে মহাদেব যেমন ডুগডুগি বাজিয়ে পিনাক ও ত্রিশূল ব্যবহার করে থাকেন। তাহলে নজরুল বলতেছে যে আমি হচ্ছে শিবের হাতে যে ধনুক থাকে, আমি সেই ধনুক। শিবের হাতে যে কি থাকে, ধনুক থাকে, আমি হচ্ছে সেই ধনুক। ধর্মরাজের দণ্ড, ধর্মরাজের হাতে আমরা দেখছি ধর্মরাজের হাতে একটা লাঠি থাকে। তো নজরুল বলছে আমি হচ্ছে ধর্মরাজের হাতের সেই লাঠি, ঠিক আছে। তাহলে প্রথম দিকে বলছে কি আমি শিবের হাতের ধনুক বা পিনাক, এরপর বলছে আমি ধর্মরাজের হাতের লাঠি, এরপর বলছে আমি চক্র ও মহাশঙ্খ। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, তোমরা অনেকে এই লাইনটা বুঝো না। আমি চক্র ও মহাশঙ্খ। তো মূলত দেবতা বিষ্ণুর 4টা হাত ছিল, 4টা হাত। কয়টা হাত? 4টা হাত। তো এই 4টা হাতে 4টা জিনিস থাকতো, খুব ভালো করে খেয়াল করো। 4টা হাতে 4টা জিনিস থাকতো, তার ভিতরে 2টা জিনিস, একটা হচ্ছে শঙ্খ আর একটা হচ্ছে পদ্ম। এই শঙ্খ আর হচ্ছে কি, একটা হচ্ছে শঙ্খ আর একটা হচ্ছে পদ্ম। দুই হাতে, এক হাতে থাকতো শঙ্খ আর এক হাতে থাকতো পদ্ম। বাকি 2 হাতে থাকতো গদা আর এক হাতে থাকতো চক্র। এখন মনে রাখবা, আর গদা আর চক্র যেটা, এটা হচ্ছে অমঙ্গলের প্রতীক। এই দুটা অমঙ্গলের প্রতীক, ঠিক আছে। আর শঙ্খ আর পদ্ম এটা হচ্ছে মঙ্গলের প্রতীক। খুব ভালো করে বুঝতে হবে, একটু খেয়াল করো প্লিজ। দেবতা বিষ্ণুর 4টা হাত ছিল, 4টা হাতের ভিতরে 2টা হাতে থাকতো শঙ্খ পদ্ম, আর বাকি একটা হাতের মধ্যে থাকতো শঙ্খ পদ্ম, আবার আরেকটা হাতের মধ্যে থাকতো গদা চক্র। তাহলে শঙ্খ পদ্ম এটা হচ্ছে মঙ্গলের প্রতীক, গদা চক্র এটা হচ্ছে অমঙ্গলের প্রতীক। তো নজরুল যেটা করলেন, নজরুল মঙ্গল থেকে একটা জিনিস আনলেন। মঙ্গল থেকে কি আনলেন? দেখো, আমি চক্র
ও মহাশঙ্খ, এই যে শঙ্খ, এটা হচ্ছে মঙ্গলের প্রতীক, অর্থাৎ আমার মধ্যে মঙ্গল আছে, আমার মধ্যে কি আছে? মঙ্গল আছে। আমি চক্র, এই যে চক্র হচ্ছে কি? অমঙ্গলের প্রতীক। দেখো, তাহলে আমার মধ্যে আবার অমঙ্গলও আছে, বুঝতে পারছো? তাহলে আমার মধ্যে মঙ্গলও আছে, আবার আমার মধ্যে অমঙ্গলও আছে, বুঝতে পারছো? এই লাইনটা বুঝছো কিনা? আমি চক্র ও মহাশঙ্খ, অর্থাৎ চক্র হচ্ছে মঙ্গলের প্রতীক, শঙ্খ হচ্ছে অমঙ্গলের প্রতীক। চক্র হচ্ছে মঙ্গলের প্রতীক, শঙ্খ হচ্ছে অমঙ্গলের প্রতীক। কথা কি বোঝা গেছে? ওকে, কথা কি বুঝতে পারছো বলো তো? মাঝে মধ্যে স্ক্রিন বাড়িয়ে দিয়ে আবার আমি দেখতেছি, বাট এটা আসলে টেকনিক, মানে হঠাৎ করে ক্লাসের মধ্যে তো আসলে এটা সলভ করা যায় না, বাট এটা মেজর কোনো ইস্যু না। আমি দেখছি যে 1 সেকেন্ড মাঝে মধ্যে একটু স্ক্রিন প্রবলেম করে, এটা কোনো প্রবলেম না, ক্লাস করার সমস্যা নাই। ওকে, পিনাক পানি বলতে কি বুঝায়? পিনাক পানি বলতে বুঝায় মূলত মহাশক্তির প্রতীক শিব, আর এই শিবের ধনুক হলো পিনাক। ওকে, তো আমি পিনাক পানির ধূম্র ত্রিশূল, তাহলে খেয়াল করো, বলতে যে আমি পিনাক পানির ধূম্র ত্রিশূল, মানে ডুগডুগি জাতীয় যেই ইয়ে থাকে আর কি, ডুগডুগি জাতীয়, ডুগডুগি বাজিয়ে যেই ত্রিশূল ব্যবহার করে, মূলত বাদ্যযন্ত্রকে বোঝাচ্ছে। ওকে, হ্যাঁ, গুড। তাহলে দেখো, চক্র হচ্ছে অমঙ্গলের প্রতীক, শঙ্খ হচ্ছে মঙ্গলের প্রতীক। আচ্ছা, এরপর বলছে আমি উন্মন মন উদাসীর। উন্মন মানে হচ্ছে যার মন নেই, মন স্থির নেই। তাহলে আমার মন স্থির নেই। উদাসীর, উদাসীন মানে হচ্ছে উদাসীন। তাহলে নজরুল আজকে উদাসীন, ঠিক আছে? এরপর খেয়াল করো, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস। ক্রন্দন শ্বাস মানে কি? কান্নার, কান্নার আওয়াজ, কান্নার শ্বাস, কান্নার শ্বাস, ঠিক আছে? তো নজরুল কি বলছে একটু খেয়াল করে দেখো। নজরুল বলছে যে আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, অর্থাৎ বিধবা যখন তার স্বামীকে হারায় তখন তার কি আর কোনো কিছু ভালো লাগে? তার কি ভাই? চক্র মানে কি অমঙ্গল, এই যে দেখো এখানে দিয়ে দিছি, এই যে চক্র মানে অমঙ্গল, শঙ্খ মানে হচ্ছে মঙ্গল। তো বলছো বিধবা যখন তার স্বামীকে হারায় তখন কি তার কোনো কিছু ভালো লাগে? তখন দেখবে যে সে সারাদিন খালি কান্না করে, সারাদিন খালি কান্না করে। তো বলছে আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, বিধবা যখন তার স্বামীকে হারায় তখন আমি তার বুকের গভীর যে দীর্ঘশ্বাস, যে কান্না, আমি সেটা। অর্থাৎ নজরুল এটা কিন্তু মানবতাবাদী। এবার নজরুল এখন কঠিন না, নির্যাতিত মানুষদের, স্বজন হারানো মানুষদের, প্রিয় মানুষ হারানো মানুষদের নজরুল পাশে দাঁড়িয়েছে। হাউতাস আমি হুতাশির, অর্থাৎ আমি হাউতাস, আমি খুবই হতাশ। হাউতাস আমি হুতাশির, আমি খুবই কি? হতাশ। আমি বঞ্চিত ব্যথা পথবাসী, চির গৃহহারা যত পথিকের। অর্থাৎ আমি যারা পথবাসী, যারা পথে বাস করে, যারা গৃহ হারিয়েছে, নিজের ঘর যারা হারিয়েছে, সে সমস্ত পথিকদের আমি বঞ্চিত ব্যথা, অর্থাৎ ঘর বাড়ি হারানোর ব্যথা। কিছু মানুষ দেখবা যে রাস্তায় রাস্তায় হাঁটে, তাদের থাকার জায়গা নাই, নিজের ঘর বাড়ি হারাইছে, অত্যাচারী, হ্যাঁ, শাসক তাদের ঘর বাড়ি কি করছে? অবৈধভাবে দখল করছে। তো সেই সকল মানুষ যারা ঘর বাড়ি হারাইছে, তারা ঘর বাড়ি হারানোর যে কষ্ট, যে বেদনা, আমি তাদের সেই ঘর বাড়ি হারানো থেকে বঞ্চিত হওয়ার যে ব্যথা, আমি হচ্ছে সেই ব্যথা। আমি অপমানিতের মরণ বেদনা, অপমানিত মানে হচ্ছে অপমানিত, অর্থাৎ যে মানুষটা অপমানিত হয়েছে তার মধ্যে যে মরণ বেদনা থাকে, মরণ বেদনা বলতে অনেক বেশি বেদনা আর কি, তীব্র বেদনা, তার মধ্যে যে বেদনা থাকে আমি হচ্ছে সেই বেদনা। তাহলে অপমানিত মানুষ, তুমি যদি কাউকে যদি অপমান করো, সে খুব লজ্জা পায়, খুব অপমানিত বোধ করে। আমি সেই অপমানিত মানুষের মধ্যে যে বেদনা আছে, আমি সেটা। বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের, বলছে যে বিষ জ্বালা, তাদের মধ্যে যে জ্বালা আছে, আমি প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের, আমি তাদের বুকে গতি ফিরিয়ে দিই। একটা মানুষকে অপমান করলে দেখবা যে সে আর স্বাভাবিক কাজ করতে পারবে না, সে খুব কষ্ট পাবে, সে খুব হতাশ হয়ে যাবে, ভেঙে পড়বে। নজরুল বলছে আমি তার বুকে কি করি? গতি ফিরিয়ে দিই। আমি তার বুকে গতি ফিরিয়ে দিই, লাঞ্ছিত মানুষের বুকে আমি গতি ফিরিয়ে দিই, কাজ করার সাহস যোগাই। এবার বলো বুঝছো কিনা? এই অংশটা কি বুঝতে পারছো ভাই? আগের পেজে 2 লাইন ইয়ে হয়েছে, আগের পেজে কোন 2 লাইন কেউ একটু বলো, তাহলে আমি বলে দিব। এখানে হয়তো ইয়ে মিস্টেক হয়েছে, কোন 2 লাইন মিস হয়েছে একটু বলবা? ওকে, 2 লাইন আমি বুঝাই দিচ্ছি, এরপর বলো এতটুকু পর্যন্ত বুঝছো কিনা? এতটুকু পর্যন্ত কি বোঝা গেছে? বুঝতে পারছো? ওকে, ভেরি গুড। 2 লাইনকে আমাকে লিখে দাও। মরণ বেদনা মানে অনেক বেশি বেদনা।
ও আচ্ছা 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 সরি, এইখানে এই 2 লাইন মিস হয়েছে না। আচ্ছা আমি ভাবছি যে স্লাইডে নাই, তা আমি একটু বুঝাই, এই 2 লাইনটা আবার বুঝাই, খেয়াল করো। আমি খেপা দুর্ভাষা, অর্থাৎ আমি হচ্ছে ওই যে দুর্ভাষার কথা বললাম না, যার সাথে বসবাস করা যায় না, যে সবসময় খেপে থাকে, রেগে থাকে। তো নজরুল বলছে আমি খেপা দুর্ভাষা, আমি দুর্ভাষার মতো কি থাকি, খুব খেপে থাকি, রেগে থাকি। বিশ্বমিত্রের শিষ্য, আবার আমি শিষ্য মানে কি ছাত্র, আবার বিশ্বমিত্র যে ধ্যান করে, যে ধ্যান করে, তা আমি ওই রকম বিশ্বমিত্রের শিষ্য, অর্থাৎ বিশ্বমিত্রের মতো আমি কি করি, ধ্যান করি। তাহলে একদিকে আমি খেপা দুর্ভাষা, আরেকদিকে আমি বিশ্বমিত্রের শিষ্য, বিশ্বমিত্রের ছাত্র। অর্থাৎ বিশ্বমিত্র তো খুব সারাক্ষণ ধ্যান করেন, তপস্যা করেন, অন্য কোনো কিছুতে তার মন নাই। নজরুল বলছে আমি আবার তার শিষ্য। আমি দাবানল দাহ, দাহ মানে হচ্ছে আগুন। তো নজরুল বলছে যে আমি দাবানল দাহ, দাবানলের আগুন। দাবানলের আগুন হচ্ছে কি, পাহাড় ঝর্ণা থেকে যেমন পানি পড়ে এরকম আগুন পড়লো, ওটাকে বলে কি, দাবানলের আগুন। তো নজরুল বলছে আমি দাবানল দাহ, দহন করিব বিশ্ব। দহন মানে কি, পুড়িয়ে ফেলবো। নজরুল পুরাবে কি, পুড়িয়ে ফেলবে, পুড়িয়ে ফেলবে কি, পুড়িয়ে ফেলবে বিশ্ব। নজরুল বিশ্বকে কি করবে, পুড়িয়ে ফেলবে। ওকে, এবার বলো, বুঝতে পারছো? আমি খেপা দুর্ভাষা, আমি বিশ্বমিত্রের শিষ্য, আবার আমি দাবানলের আগুন, আবার আমি কি করব, দহন করিব বিশ্ব। অর্থাৎ আমি পৃথিবীকে কি করব, পুড়িয়ে ফেলবো। এটা দ্বারা বোঝাচ্ছে যে অধীন পৃথিবীকে, এই পরাধীন পৃথিবীকে আমি কি করব, পুড়িয়ে ফেলবো। আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পূর্বী হাওয়া। মলয় হচ্ছে একটা পর্বত। মলয় কি, পর্বতের নাম, এটা পরীক্ষাতে প্রশ্ন আসে। তো বলছে আমি উত্তর দিকে, আমি যে মলয় পর্বত আছে, সেই পর্বত থেকে যে হাওয়া আসে, মলয় পর্বত থেকে যে হাওয়া আসে, হ্যাঁ, ওই হাওয়াটা হচ্ছে আমি। তাহলে মলয় পর্বতের যে হাওয়া, যে স্নিগ্ধ হাওয়া আসে, আমি হলাম সেই হাওয়া। আমি পথিক কবির গভীর রাগিনী। রাগিনী মানে হচ্ছে গান। পথিক কবি মানে হচ্ছে যারা পথে পথে গান গায়। তো বলছে যারা পথে পথে গান গায়, আমি তাদের গান, কারণ তারা ওই গান দিয়ে তারা কি করে, টাকা উপার্জন করে। তো নজরুল বলছে যারা পথে পথে গান গায়, তাদের গান গাওয়ার যে উপকরণ, আমি হচ্ছে সেই গান। বেনুবিনে গান গাওয়া, বেনুবিনা মানে হচ্ছে বাদ্যযন্ত্র। এই বাদ্যযন্ত্র দিয়ে, বেনুবিনে দিয়ে তারা যে গান গায়, আমি হচ্ছে তাদের সেই গান। আমি আকুল নিধাক তিয়াসা, ঠিক আছে? নিধাক মানে হচ্ছে গ্রীষ্ম, নিধাক মানে কি, গ্রীষ্ম, আর তিয়াসা মানে হচ্ছে পিপাসা। নজরুল বলছে আমি গ্রীষ্মের তীব্র পিপাসা। যখন গরমকাল চলে আসে তখন দেখবে যে আমরা পানির জন্য পাগল হয়ে যাই, দুপুরে ঠাডা পড়া যখন রোদ পড়ে। তো বলছে আমি আকুল নিধাক তিয়াসা, আকুল মানে হচ্ছে অনেক বেশি। আমি গ্রীষ্মের তীব্র পিপাসা। আমি রুদ্র, রুদ্র রবি, রবি মানে হচ্ছে সূর্য। আমি সূর্যের মতো কি, রুদ্র। আমি সেই প্রদীপ্ত সূর্যের মতো, সূর্যের হিট অনেক বেশি না। আমি মরুনির ঝড়, ঝড় ঝড়। আমি শ্যামলিয়া ছায়াছবি। আমি মরুনির ঝড়, অর্থাৎ মরুনির ঝড় মানে হচ্ছে মরুভূমির বুকে ঝর্ণা, মরুর বুকে ঝর্ণা। মরুভূমির বুকে যদি ঝর্ণা থাকে, নজরুল বলছে আমি হচ্ছে সেই ঝর্ণা। আমি শ্যামলিয়া ছায়াছবি, অর্থাৎ আমি সবুজ গ্রামের ছবি, ছবির মতো, সবুজ গ্রামের ছবির মতো। ওকে, শ্যামলিয়া মানে হচ্ছে কি, সবুজ, অর্থাৎ আমি একেবারে সেই গ্রামীণ সবুজ শ্যামল ছবির মতো। আমি কি বুঝাইতে পারছি বলো তো? এই প্যারাটা কি বুঝছো? পূবালী মানে হচ্ছে পূর্ব দিক। ওকে, পূর্ব দিক থেকে যে হাওয়া আসে, আমি হলাম সেটা। আমি অর্পিয়াসের বাঁশারি। ওই যে বলছো বাঁশারি মানে কি, বাঁশি। আমি অর্পিয়াস যে বাঁশিটা বাজায়, যে বাঁশি দিয়ে সে সবাইকে মুগ্ধ করে দেয়, আমি সেটা। মহাসিন্ধু উতলা ঘুম ঘুম, ঘুম চুমু দিয়ে করে নিখিল বিশ্ব নির্ঝুম। বলছে মহাসিন্ধু উতলা ঘুম ঘুম, যখন সবকিছু ঘুম ঘুম হয়ে যায়, নির্ঝুম হয়ে যায়, ঝিমিয়ে যায়, আমি ঘুমকে তখন চুমু দিয়ে নিখিল বিশ্বকে একেবারে নির্ঝুম করে দিই। ঘুমকে আমি চুমু দিয়ে সব দূর করে দিই। মম বাঁশারির টানে, মম মানে কি, আমার। বাঁশারির টানে, তার মানে হচ্ছে সুর, অর্থাৎ আমার বাঁশির সুরে। পাশারি, পাশারি মানে ভুলে যায়। আমার বাঁশির সুরে কি ভুলে যায়, আমার বাঁশির সুরে ভুলে যায়। কি ভুলে যায় মানে, আমি যখন বাঁশি বাজাই তখন আমার বাঁশির সুরে, বাঁশির সুরে সবকিছু কি হয়ে যায়, সবকিছু ভেঙে লন্ডভন্ড হয়ে যায়। লন্ডভন্ড হয়ে যায় না, সরি, ভুলে যায়। আমার বাঁশির সুরে সবকিছু কি হয়ে যায়, ভুলে যায়। আমি শ্যামের হাতের বাঁশারি। এখানে শ্যাম বলতে বোঝানো হচ্ছে কৃষ্ণ, অর্থাৎ আমি কৃষ্ণের হাতের বাঁশি। আমরা একটু আগে জানি যে কৃষ্ণ রাধাকে বাঁশি বাজায় ইমপ্রেস করছে। তো বলছে আমি আবার কৃষ্ণের হাতের বাঁশি। আমি রুশে উঠি, রুশে মানে হচ্ছে রেগে। আমি বড় করে লিখে দিচ্ছি, অনেকে হয়তো বুঝতেছো না। আমি রুশে উঠে যাবে মহাকাশ ছাপিয়া। যখন আমি রেগে যাই, যখন আমি রুশে উঠি, মানে যখন আমি রেগে যাই, রেগে উঠি, তখন আমি মহাকাশ ছাপিয়ে যাই, অর্থাৎ আমি একেবারে মহাকাশকে ছাপিয়ে যাই। ভয় সপ্ত নরক, আর যখন আমি রেগে যাই তখন ভয় সপ্ত নরক। আমরা জানি সপ্ত নরক মানে হচ্ছে 7টা দোজক আছে, তাই না? হ্যাঁ, দোজক, 7টা দোজক আছে।
ভয় সপ্ত নরক, তখন আমার ভয় 7টা দোজক মানে নরক, এর মধ্যে সবচেয়ে বেশি যন্ত্রণা, সবচেয়ে বেশি কষ্ট যেই দোজকের মধ্যে দেওয়া হয় সেটা নাম হচ্ছে হাবিয়া দোজক। এই 7টা দোজকের মধ্যে 7টা দোজক তো কাঁপে, তার মধ্যে হাবিয়া দোজক যেটা, যেখানে সবচেয়ে বেশি যন্ত্রণা দেওয়া হয়, ওই হাবিয়া দোজক আমার ভয় নিভে নিভে যায় কাঁপিয়া। অর্থাৎ আমার ভয় হাবিয়া দোজক কি হয়ে যায়, কেঁপে কেঁপে নিভে যায়। অর্থাৎ আমি এতটাই গরম যে জাহান্নাম দোজক সবচেয়ে বেশি আযাব যেখানে দেওয়া হয় সেটাও আমার ভয় কি হয়ে যায়, কেঁপে কেঁপে নিভে যায়। আমি বিদ্রোহী বাহী নিখিল অখিল ব্যাপিয়া, অখিল মানে হচ্ছে নিখিল, অখিল ব্যাপিয়া মানে হচ্ছে আমি বিশ্বব্যাপী, বিশ্বব্যাপী আমি বিদ্রোহী। আমি ঘরের কোণের বিদ্রোহী না, আমি পুরো বিশ্বব্যাপী বিদ্রোহী। আমি পরশুরামের কঠোর কুঠার, অর্থাৎ পরশুরামের হাতে যে কুঠার থাকে অস্ত্র, আমি সেই কুঠার। নক্ষত্রী করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার, আমি পৃথিবীতে কি করব, শান্তি আনবো। আমি পৃথিবীতে কি করব, শান্তি আনবো। আমি হল বলরাম স্কন্দে, হল মানে হচ্ছে কি লাঙল, হল শব্দের অর্থ কি লাঙল, আর স্কন্দে মানে হচ্ছে কাঁধ, অর্থাৎ আমি বলরামের কাঁধে যে লাঙল থাকে আমি সেই লাঙল। বলরামের কাঁধে আমরা দেখেছি কি থাকে, লাঙল থাকে, আমি সেই লাঙল। আমি উপরে ফেলবো মানে একেবারে উপরে ফেলবো অধীন বিশ্ব, অর্থাৎ এই অধীন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহা আনন্দ, ন মানে নতুন, অর্থাৎ আমি এই পৃথিবীটাকে উপরে ফেলবো। কেন উপরে ফেলবো, নতুন করে সৃষ্টিকে সাজাবো, সেই আনন্দে আমি পৃথিবীকে উপরে ফেলবো। ধরো এটা একটা জিনিস এভাবে আছে, আমি এটাকে উপরে ফেললাম, এভাবে আমি কি করব, উপরে ফেলবো। মহাবিদ্রোহী রণক্লান্ত, রণ মানে হচ্ছে যুদ্ধ, অর্থাৎ আমি বিদ্রোহী, আমি যুদ্ধ করতে করতে আমি ক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। কোন দিন শান্ত হবে, যবে, যবে মানে হচ্ছে যেদিন, যবে মানে কি যেদিন, যেদিন উৎপীড়িত ক্রন্দন রোল, উৎপীড়িত মানে হচ্ছে নির্যাতিত, নির্যাতিত, যেদিন নির্যাতিত ক্রন্দন রোল, ক্রন্দন রোল মানে হচ্ছে কান্নার আওয়াজ, যেদিন কান্নার আওয়াজ, নির্যাতিত মানুষের কান্নার আওয়াজ আকাশে বাতাসে ধুনিবে না। নজরুলের কাছে মনে হচ্ছে এখন যারা নির্যাতিত আকাশে বাতাসে শুধু তাদের কান্নার শব্দ শোনা যাচ্ছে, কান্নার শব্দ শোনা যাচ্ছে। তো নজরুল সেদিন শান্ত হবে যেদিন নির্যাতিত মানুষের কান্নার আওয়াজ আর আকাশে বাতাসে কোথাও শোনা যাবে না। অত্যাচারীর খড়গ কৃপান, খড়গ কৃপান হচ্ছে অত্যাচারীর অস্ত্র, ওকে, অত্যাচারীর অস্ত্র অর্থাৎ শোষকের অস্ত্র, শোষকের অস্ত্র, অত্যাচারীর অস্ত্র। ভীম রণভূমে রণিবে না, রণভূমি মানে হচ্ছে যুদ্ধের মাঠে, যুদ্ধের মাঠে, যেদিন যুদ্ধের মাঠে আর অত্যাচারীর এই অস্ত্র দেখা যাবে না, সেই দিন আমি কি হব, সেই দিন আমি শান্ত হব। বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছাড়িয়ে উঠিয়াছি একা চির উন্নতশীল, আমি পুরো বিশ্বকে ছাড়িয়ে একা আমার মাথাকে কি করেছি, উঁচু করেছি, বা আমার মাথা সবার থেকে উঁচু। এইবার আমাকে বলো, কোশ্চেন এখন যদি সলভ করতে যাই তাহলে কি পারবা? আমরা বোর্ডের কোশ্চেন এখন সলভ করব। তো দেখো বোর্ডের কোশ্চেন গুলো এখন তোমরা পারবা। শিখর হিমাদ্রির সবচেয়ে সহজ অর্থ কোনটি? ঢাকা বোর্ড 2024 সলভ করো। শিখর হিমাদ্রির সবচেয়ে সহজ অর্থ কোনটি? শিখর হিমাদ্রির সবচেয়ে সহজ অর্থ কোনটি? তাহলে শিখর মানে কি বলছি না, শিখর মানে চূড়া। দেখো ভাইয়া যা পড়াইছি ওগুলো থেকেই বোর্ডে কোশ্চেন আসছে। হিমাদ্রি মানে কি, হিমালয়, তাহলে হিমালয় শীর্ষ চূড়া, তার মানে রাইট অ্যান্সার হচ্ছে কি সি। ভেরি গুড, ওকে। এরপর বিদ্রোহী কবিতাটি কবি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? ঢাকা বোর্ড 2024, এটা তোমাদেরকে অনেক আগেই পড়াইছি, একদম ক্লাসের প্রথমেই এটা তোমাদেরকে পড়াইছি, তাই না? তাহলে কি কি বলো তো, সলভ করো তো, এটা কি হবে? এটা হচ্ছে এটা অগ্নিবীণা, অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা। বিদ্রোহী কবিতাটি শেষ হয়েছে কোন প্রত্যাশার মধ্য দিয়ে? দিনাজপুর বোর্ড 2024। তাহলে নজরুলের কোন প্রত্যাশার মধ্য দিয়ে বিদ্রোহী কবিতাটি শেষ হয়েছে বলো তো? কই গেলাম আমি, টিপ দিয়া যে কই চলে গেলাম। কই গেলাম?
এখানে, হ্যাঁ ওকে। তাহলে কি বলছে, বিদ্রোহী কবিতা শেষ হয়েছে কোন প্রত্যাশা, যে অত্যাচারের বিনাশ, অন্যায়ের শাস্তি, তাহলে অত্যাচারের অবসান, ঠিক আছে। দেখো এখানে দুইটার ভিতরে প্যাচ লাগতে পারে, বিনাশ মানে হচ্ছে ধ্বংস, মানে অত্যাচারী ধ্বংস হোক এটা না, অত্যাচারের অবসান হোক। ওই যে বলছে ভীম রণভূমের অনিবে না, আমি সেই দিন হব শান্ত, যব উৎপীড়িত করন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, তাহলে উত্তর হচ্ছে ডি। বিদ্রোহী কবিতায় ব্যবহৃত ঐতিহাসিক চরিত্র কোনটি? এখন খেয়াল করো, ওরপিয়াস, ইসরাফিল, নটরাজ, চেঙ্গিস। তাহলে এখানে বলছে বিদ্রোহী কবিতায় ব্যবহৃত ঐতিহাসিক চরিত্র কোনটি? ঐতিহাসিক চরিত্র হচ্ছে চেঙ্গিস। চেঙ্গিস তো মঙ্গোলীয়দের যোদ্ধা, তার মানে ইতিহাস থেকে নিছে। বাকি তুমি ওরপিয়াস বলো, ইসরাফিল, এটা কি আমাদের কোনো ঐতিহাসিক চরিত্র না, এটা আমাদের মানে মুসলিম, এটা আমাদের মিথের থেকে আসছে বা পুরাণ থেকে আসছে। পুরাণ মানে গ্রন্থ, এগুলো মানে বিভিন্ন মিথ বা গ্রন্থ থেকে আসছে। বাট চেঙ্গিস কিন্তু ঐতিহাসিক চরিত্র। ইখতিয়ার উদ্দিন, মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, চেঙ্গিস খা, হাজি শরীয়তুল্লাহ, এগুলোর নাম শুনো নাই? এরা হচ্ছে আমাদের ইতিহাসের চরিত্র। ওকে, তাহলে এটা হচ্ছে ডি। এরপর দেখো বিদ্রোহী কবিতাটি কবি নিজেকে কার দণ্ড, এটা দত্ত হবে না, এখানে মিস্টেক আছে, এটা হচ্ছে দণ্ড, কার দণ্ড বলে উল্লেখ করেছেন বলতো? কার দণ্ড বলে উল্লেখ করেছেন? তাহলে আমি পরশুরামের দণ্ড, আমি ইসরাফিলের দণ্ড, আমি ধর্মরাজের দণ্ড, তাহলে ধর্মরাজের কথা বলছেন তাই না, আমি ধর্মরাজের দণ্ড। ওকে, এরপর দেখো বিদ্রোহী কবিতায় মূল চেতনা প্রকাশিত হয়েছে কোন পাকগুক্তির মাধ্যমে, মানে মূল কথা। চট্টগ্রাম বোর্ড 2024 আসছে, সংসার গরিবে এক নতুন সমাজ, ওরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, আমরা সোনার বাংলা, আমার সোনার বাংলা আমি তোমার, সকল দেশের রানী এসেছে আমার জন্ম। তাহলে বুঝতে পারতেছে এটার উত্তর হচ্ছে কি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করে, হয়েছে। কিন্তু আমার কাছে কোশ্চেনটা একটু ডাউট লাগতেছে। মানে এক হিসাবে এটা হয় যে মোরা এখানে অত্যাচারী মানুষদের জন্য নজরুল যুদ্ধ করতে প্রস্তুত, সেই হিসাবে এটা হয়। তবুও যদি আসলেই যদি কোশ্চেনটা এরকম হয় তাহলে কোশ্চেনটা আসলে মানসম্মত হয় নাই। আচ্ছা যাই হোক, আসো এটা তবু আমরা একটু স্কিপ করি, হয়তো এমন হইতে পারে যে অপশন তুলতেও ভুল করছে, ওই জন্য এটা স্কিপ করি। এরপর দেখো যশোর বোর্ড 2024 বিদ্রোহী কবিতায় কবি কার বুকের ক্রন্দন শ্বাস, বলো, এটা তো সহজ কোশ্চেন। বিদ্রোহী কবিতায় কবি কার বুকের ক্রন্দন শ্বাস, তাহলে কি বলছে, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, তাই না? আচ্ছা, বিদ্রোহী কবিতায় কবি অশান্ত হয়ে ওঠার কারণ কি? নিপীড়িত মানবতার জন্য, হারানো ঐতিহ্য ফেরানোর জন্য, স্বাধীনতার জন্য, একাকিত্ব। তো বুঝতে পারতো সেটার উত্তর হচ্ছে ক, নিপীড়িত মানবতার জন্য। বিদ্রোহী কবিতায় নটরাজ বলতে কাকে বোঝানো হয়েছে? তো নটরাজ বলতে শিব মহাদেব, নটরাজ শিব মহাদেব একই মানুষ, একই জন, তাহলে উত্তর হচ্ছে কি মহাদেব। শির নেহারে আমারে নত শির ওই শিখর হিমাদ্রি, চরমটি মূলত কি প্রকাশ পেয়েছে? তীব্র আত্মবিশ্বাস, চরম দুঃসাহস, প্রবল অহংকার, বিপুল প্রত্যাশা। তার উত্তর হচ্ছে তীব্র আত্মবিশ্বাস। মানে শির নেহারে, আমার মাথা দেখে নত শির ওই শিখর হিমাদ্রি, অর্থাৎ হিমালয়ের চূড়াও নত হয়ে যাবে, এটা তার আত্মবিশ্বাস, যেটা হবেই হবে। ওকে, তীব্র আত্মবিশ্বাস। বিদ্রোহী কবিতায় অকাল বৈশাখী ঝড়ের সঙ্গে তুলনা করা হয়েছে কিসের সাথে? এলানো কেশের সাথে। ওকে, কেশ মানে তো বুঝতে পারতেছো চুল, ওই যে আমি এলো কেশে ঝড় অকাল বৈশাখী, লাইনটা পড়ছো না? বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার সুতো বলে পরিচয় দিয়েছেন? যশোর বোর্ড 2023, সলভ করো। তাহলে বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার সুতো বলে পরিচয় দিয়েছেন বলো তো? তাহলে কি বলছে, আমি ইন্দ্রাণীর সুতো। ওকে, সো উত্তর হচ্ছে কি খ। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশারি, আরেক হাতের অনতুর্য, চরণটিতে কি প্রকাশ পেয়েছে? এই কোশ্চেনটা আমি ডিরেক্ট তোমাদেরকে ক্লাসে পড়াইছি, তাহলে সলভ করো, পারবা কিনা। তাহলে কি, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশারি, বাঁশ হচ্ছে প্রেম, রণতুর্য হচ্ছে দ্রোহ, তাহলে উত্তর হচ্ছে ক, প্রেম ও দ্রোহ। ওকে, সরি, প্রেম ও দ্রোহ তো আছে সিতে, সি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, বিদ্রোহী কবিতায় প্রণবনাথ বলতে কি বোঝানো হয়েছে? প্রণবনাথ বলতে বোঝানো হয়েছে ওঙ্কার ধ্বনি। বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার শিষ্য বলেছেন? আমি বিশ্বমিত্রের শিষ্য, লাইনটা মনে আছে? দাবানল হয় কি দহন করবে বলো? আমি দাবানল দাহ দহন করিব কি? আমি দাবানল দাহ দহন করিব কি? আমি দাবানল দাহ দহন করিব বিশ্ব, তাহলে উত্তর হচ্ছে সি। এইবার বলো আজকের ক্লাসটা কেমন লাগছে? যে বিদ্রোহী কবিতা তোমাদের এত এত ঝামেলার একটা কবিতা, তোমরা বুঝো না, পড়ো না। তো আজকের ক্লাসের মধ্য দিয়ে এই কবিতাটা কি তোমাদের কাছে কি সহজবোধ্য হয়েছে বলো তো? তো কবিতাটা আসলে একটু জটিল, বাট যেভাবে পড়াইছি আমার মনে হয় যে আর কোনো কিছুই বাকি থাকার কথা না। ওকে, সো সবাই তাহলে ভালো করে পড়ো যেভাবে পড়াইছি। আর যাদের কাছে বাংলা ভাষা বই আছে তারা একটু বাংলা ভাষা বই খুললেই দেখতে পারবা কত চমৎকার করে
যাদের কাছে আছে তারা একটু বলো, মানে কমেন্ট লাইভেই বলো। এখন অনেকে হয়তো বই খুলে রাখছো, মানে মন থেকে বলো যে মানে এইভাবে পড়ানোর পর আমার ক্লাস তারপর বই, মানে বইটা কেমন, জাস্ট বিদ্রোহী কবিতাটা দেখলে তুমি বুঝতে পারবা। প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড বিশ্লেষণ করে দেওয়া আছে। এরপর একটা প্যারার পরে পরে কি, একটা হচ্ছে কবিতার ব্যাখ্যা আর একটা হচ্ছে কবিতার বিশ্লেষণ। কবিতার বিশ্লেষণে প্রত্যেকটা শব্দের অর্থ দেওয়া আছে, আবার কবিতার ব্যাখ্যাতে প্রতি 2 লাইন 3 লাইনের ব্যাখ্যা কি কি ওইটাও আবার দেওয়া আছে। মানে এইভাবে পড়লে আসলে আর কিছুই লাগবে না, জাস্ট বইটা যাদের কাছে আছে তারা বুঝতে পারবা, যাদের কাছে নাই তারা হচ্ছে বইটা অর্ডার দিয়ে দাও। ওকে, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।